বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদের প্রথম অধিবেশনের মাননীয় স্পিকার, সংসদের সভাপতি, বিরোধী দলীয় নেতা এবং সমস্ত সংসদ সদস্যবিন্দু সবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধার সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, মহান সংসদে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মাননীয় স্পিকার, তিনি বলেছিলেন, আমার উম্মতগণ, তোমরা জেনে রাখো, তোমরা যতদিন পর্যন্ত ন্যায় এবং ইনসাফের মধ্যে নিজেকে অটল রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা কোনো কাজে কর্মে পরাজয় বরণ করবেন না। মাননীয় স্পিকার, আমি আরও স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশের কৃতি সন্তান যারা রক্ত, জীবন, আত্মত্যাগ এবং বরিষ্ঠ কণ্ঠের মাধ্যমে বাংলাদেশকে বিভিন্ন সময় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, সেই সমস্ত কৃতি ব্যক্তিদেরকে। মাননীয় স্পিকার, আমি আরও স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ যেই মানুষগুলো দেশের স্বার্থে নিজেদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যেত বিদা করেনি, সেই সমস্ত আলেম ওলামাদেরকে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই 2024 সালের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী পুলিশের অস্ত্রের সামনে বুক টান করে দাঁড়ানো আবু সাইদের কথা। মাননীয় স্পিকার, মুগ্ধ চিত্ত এবং যারা এই মহান সংসদ 29 সালে হওয়ার কথা ছিল, সেই 29 সালের সংসদকে 2026 সালের 12 মার্চের মধ্যে অনুষ্ঠিত করার সুযোগ করে দিয়েছে তাদেরকে। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের একান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। মাননীয় স্পিকার, আমাদের দেশের আরেকজন কৃতি সন্তান যার কথা না বললে আমি মনে করি এদেশের মানুষকে সত্যি অসম্মানী করা হবে। তিনি হলেন সেই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। কারণ এরশাদের হাতদের মাধ্যম দিয়েই বাংলাদেশের বিভিন্ন জেলায় রাস্তাঘাট, বাংলাদেশের উন্নয়ন সংস্কার অনেক কাজ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন ইপিজেড বন্দর এগুলো হয়েছে। মাননীয় স্পিকার, তিনি রাষ্ট্রভাষাকে বাংলা এবং রাষ্ট্রীয় ধর্মকে ইসলাম ধর্মর স্বীকৃতি দিয়েছেন। মাননীয় স্পিকার, মসজিদ, মাদ্রাসা, মন্দির, তাই সেই সমস্ত জায়গাগুলো কারেন্ট বিল, পানির বিল মওকুফ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, ফ্রি করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আরও ধন্যবাদ জানাই আপনি সহ যেই 14 জন সেক্টর কমান্ডার ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য, আপনাদের সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই প্রথম অধিবেশনে সারা দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে, সাধারণ মানুষের নেতা, আমি সাধারণ মানুষের পক্ষ থেকে কিছু উপস্থাপনা নিয়ে এসেছি। মাননীয় স্পিকার, সেই কথাগুলো হলো, এদেশের মানুষ চায় ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করুক, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ মুক্ত ফুটপাত থাকুক, চাঁদাবাজ মুক্ত ব্যবসায়ী হোক এবং কৃষক যারা অনেক পরিশ্রম করে অনেক বেশি মূল্যে সার কীটনাশক ব্যবহার করে ফসল উৎপাদন করে, কিন্তু তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না এবং বিশেষ করে এখন আমাদের দেশে তরমুজের একটা মৌসুম যাচ্ছে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে অ্যাভেলেবেল দেখা যায় প্রতি পিস তরমুজ ক্ষেত থেকে
কৃষক বিক্রি করার আগেই 35 থেকে 40 টাকা ভ্যাট এসে যায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলতে চাচ্ছি এই সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, যারা চাষাদেরকে বিরক্ত করে, ত্যক্ত করে, ক্ষিপ্ত করে। এই কারণে বাংলাদেশের চাষাবাদের সংখ্যা কমে গেছে। মানুষ ফসলি জমিনের মধ্যে নতুন করে বাড়ি নির্মাণ তৈরি করা শুরু করে দিয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের জেলে সম্প্রদায় নিয়ে কিছু কথা বলি। আজকে বিগত সরকারের আমলে জেলেদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে, এটা সত্য কথা। তবে এই সুযোগ সুবিধাগুলো সঠিক জেলে যারা, তারা পাচ্ছে না। মাননীয় স্পিকার, যাদের এবছরের গোলার চাউল আগামী বছর পর্যন্ত খেতে পারে, জেলেদের চাল বিতরণ করার সময় আমি দেখেছি তাদের সিরিয়ালি লম্বা থাকে। নিম্নতম এবং একেবারে নিম্ন পর্যায়ের জেলে যারা জেলে পেশার উপরে নির্ভরশীল, তারা কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, অবশ্যই এদিকে দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, আমাদের দেশে অনেকগুলো বিধিনিষেধ আছে, মাছ ধরার নিষেধাজ্ঞা। মাননীয় স্পিকার, আমি মনে করি শুধু আশ্বিন মাসের যেই 20 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা, মাননীয় স্পিকার, এটাকে আরও কমিয়ে 10 দিনে আনলে সবচেয়ে বেশি বেটার হয়। জেলে সম্প্রদায় সারা বছর ঋণগ্রস্ত হয়ে মৌসুমের সময় তারা মাছ ধরতে পারে না। ইন্ডিয়ার জেলেরা এসে তখন আমাদের দেশের মাছগুলো ধরে নিয়ে যায়। মাননীয় স্পিকার, আর শীতকালীন মৌসুমে 1 মাসের জন্যই শুধু চাপড়ি মাছ এবং জাটকা ধরাটা বন্ধ করলে সবচেয়ে বেশি বেটার হবে। কারণ বেশিরভাগ সময় যখন জেলেদেরকে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকে, তখন প্রশাসনের একদল লোক এখানে বিপুল পরিমাণ, ব্যাপক পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করার সুযোগ পেয়ে থাকে। মাননীয় স্পিকার, জেলেরা যখন চুরি করে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, কিস্তি পরিশোধ করার জন্য, অথবা আড়তদারের বকাবকি সহ্য না করতে পেরে চুরি করে রাতে নদীতে জাল মারে, তখনই কোস্টগার্ড নামে এক বাহিনী এসে তাদের জালগুলো ধরে নিয়ে যায়। মাননীয় স্পিকার, শুধু ধরে নিয়ে গিয়ে যদি পুড়ে ফেলতো বিষয়টা অনেক ভালো হতো, কিন্তু তারা এটা না করে তাদেরকে জেলেদেরকে এক পর্যায়ে জিম্মি করে। 20,000 টাকা দাও, 10,000 টাকা দাও, এইভাবে টাকা নিয়ে জেলেদের কাছ থেকে জালগুলো নেয়, জেলেদেরকে হয়রানি করে। মাননীয় স্পিকার, তার সাথে স্থানীয় কিছু নেতৃবৃন্দ যুক্ত থাকে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আরও বলতে চাই যে বিষয়গুলো, সে বিষয়গুলো হলো বিশেষ করে শ্রমিক যারা আমরা গার্মেন্টসের শ্রমিক আছি, আমরা অনেক বৈষম্য শিকার। মাননীয় স্পিকার, আমাদেরকে কোম্পানি রুলস অনুযায়ী যেই ক্যান্টিনে দুপুরে লাঞ্চটা দেওয়া হয়, সেই লাঞ্চটা একেবারে বাজে পর্যায়ে লাঞ্চ, এবং বিজিএমের পক্ষ থেকে যে বিধিনিষেধগুলো আসে, এই বিধিনিষেধগুলো সঠিকভাবে যাতে প্রত্যেকটা গার্মেন্টস কোম্পানি পালন করে, এদিকে আপনারা দৃষ্টি আকর্ষণ দেবেন। মাননীয় স্পিকার, বিশেষ করে আমাদের দেশের মা বোনদের নিরাপত্তা, এদিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। মাননীয় স্পিকার, আমাদের দেশের মা বোনরা এখন তো ভালোভাবে রাস্তায় বেরোতে পারতেছে না, কারণ বকাটের উত্তপ্ত অনেক বেশি। মাননীয় স্পিকার, দাদির পাশ থেকে নাতিনকে নিয়ে দাদিকে হত্যা করে, নাতিনকে দর্শন করে, নাতিনকে হত্যা করে। মাননীয় স্পিকার, এই ধরনের নজিরবিহীন ঘটনা ইতিপূর্বে ঘটছে কিনা আমি জানি না, তবে ইদানিং এটার হার ব্যাপক পরিমাণ বেড়ে গেছে। মাননীয় স্পিকার, এ সমস্ত বিষয় নিয়ে কথা বললে অনেকেই গর্জে ওঠে, কারণ তারা এই সমস্ত বিষয়গুলো পাশ কেটে যেতে চায়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়াটাই কিন্তু এই বর্তমান এই সংসদে যারা নির্বাচিত হয়ে জনগণের রায়কে মাইন্ডেড করে যারা ক্ষমতা এসেছে, অবশ্যই তাদের গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় স্পিকার, বিশেষ করে মাসিক 10 কেজি করে চাউল, বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধাগুলো যাতে সাধারণ মানুষ সঠিকভাবে তাদের হাতে পৌঁছায়, সেই ব্যবস্থাটা করবেন। মাননীয় স্পিকার, কারণ আমি দেখেছি এই সমস্ত জিনিসগুলো যখন অনুদানগুলো আসে, যারা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছে তাদের কিন্তু দৌড় বেড়ে যায়। মাননীয় স্পিকার, মুখ দেখে দেখে আত্মীয় স্বজন এবং অযোগ্য লোক যারা এটা পাওয়ার যোগ্য না, তাদেরকেই বেশিরভাগ এই সুবিধাগুলো দিয়ে থাকে, এদিকেও দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, আমি আরেকটা কথা বলতে চাই, বেশিরভাগ আমাদের দেশে সড়ক দুর্ঘটনা ঘটতেছে, কারণ অদক্ষ লোকদেরকে ড্রাইভারের লাইসেন্স এটা বিটিআরসির মাধ্যমে তারা ঘুষ বাণিজ্যের মাধ্যমে দিয়ে থাকে। মাননীয় স্পিকার, দক্ষ একজন ড্রাইভার দিন,
নিরাপদ সড়ক গড়ে তুলুন। এরকম একটি আইন পাশ করবেন যে আইনের মাধ্যমে বাংলাদেশের আর কোনো মানুষ, কোনো ড্রাইভার অজরে জীবন দিতে না হয়। মানুষ স্পিকার, আমাদের দেশের উন্নয়ন হয়েছে, বিগত সরকার সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়ন করেছে, তবে রটের জায়গায় কিছু কাঠও দিয়েছে, বাঁশও দিয়েছে। মানুষ স্পিকার, রাস্তা পিচ ঢালাই নামে যেই কাজগুলো আসছে বিভিন্ন জায়গায় আমি দেখেছি 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে পিচ উঠে যাচ্ছে। মানুষ স্পিকার, আমি বহুদিন আগে একটি জাপানি জরিপ দেখেছি। সেই জরিপে বলা হয়েছিল জাপান, কোরিয়া, বিভিন্ন রাষ্ট্রের এবং কি দুবাই রাষ্ট্রের রাস্তাতে তৈরি করতে যেই পরিমাণ অর্থ ব্যয় হয়, আমাদের দেশের রাস্তা নির্মাণ করতে তার চেয়েও বেশি অর্থ ব্যয় করেছে সেই বিগত ফ্যাসিস্ট সরকার। কিন্তু মানুষ স্পিকার, সবচেয়ে দুঃখের বিষয় হলো বাংলাদেশে বাজেট হয়েছে, জনগণের উপরে ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে, জনগণও সেটা মেনে নিয়েছে, কিন্তু তারা জনগণের সাথে ধোঁকাবাজি করেছে, জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি তারা সঠিকভাবে রক্ষা করেনি। মানুষ স্পিকার, সাধারণ মানুষ শুধু একটা জিনিসই চায়, যারা সংসদে গিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা যাতে জনগণের কথা সংসদে তুলে ধরে। মানুষ স্পিকার, আমি সংসদে না যেতে পেরেও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে কথাগুলো তুলে ধরছি, দেশবাসীর কাছে তুলে ধরছি, কারণ দেশের মানুষ বুঝতে চায়, জানতে চায় যে আসলে সংসদ অর্থ কি, সংসদে গিয়ে এমপি মন্ত্রীরা কি করে, আমাদের কথা তুলে ধরে নাকি শুধু তাদের নিজেদের কথাগুলো তুলে ধরে। মানুষ স্পিকার, জ্বালানি সংকট আমাদের দেশে বর্তমান যারা ক্ষমতা এসেছে তারা বলছে 2-1 মাসের মধ্যে জ্বালানি সংকট হবে না, কিন্তু পেট্রোল পাম্পে তেল বিক্রি করতেছে না। মানুষ স্পিকার, সেদিনকার সকালের বেলার ঘটনা দেখলাম, প্রত্যেকটা মুদি দোকানে থাকে রিজার্ভ করা সয়াবিন তেলের বোতল 5 লিটারিয়া, কিন্তু দুপুরের পরে গিয়ে দেখি সেই বোতলগুলো নেই। মানুষ স্পিকার, ব্যবসায় সিন্ডিকেট যদি আপনারা আরও জোরদার করেন তাহলে এদেশের মানুষকে গলা টিপে হত্যা করার মতো হবে, কারণ ব্যবসায় সিন্ডিকেট ভাঙতে হবে। মানুষ স্পিকার, বিশেষ করে যে ব্যবসায়ী কমিটি, সমিতি, এগুলোকে যদি বন্ধ করা যায় তাহলে আমি মনে করি ব্যবসা প্রতিষ্ঠান আরও সুন্দর থাকবে। মানুষ স্পিকার, সিন্ডিকেটের মাধ্যমে কি দাঁড়ায়, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি সিন্ডিকেটের মাধ্যমে শুধু একমাত্র একটাই জিনিসই দাঁড়ায়, যেটা হলো জাতির মঙ্গল হয় না, জাতির ক্ষতি হয়। সিন্ডিকেট ব্যবসাটা এরকম একটা জিনিস, তারা 100 টাকার মাল 300 টাকা বেচবে, কারণ প্রত্যেকটা দোকানে রেট করা আছে 100 টাকা দিয়ে কিনবেন, 300 টাকা বিক্রি করবেন, অবশ্যই তারা 300 টাকা বিক্রি করবে। মানুষ স্পিকার, এই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ুন। এই সিন্ডিকেটকে অবশ্যই সিন্ডিকেট ভেঙে দিবেন। ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ 18 টাকার পেঁয়াজকে 250 টাকা কেজিকে দরে খেয়েছে, এখন বর্তমানে 50 টাকা, যেটা নামতেছে না, নামবে কিনা ভবিষ্যতে জানি না, তবে আপনারা অবশ্যই এদিকে দৃষ্টি দিবেন। মানুষ স্পিকার, আমি জেলে সম্প্রদায় নিয়ে আরেকটু কথা বলি। আমাদের দেশে বড় বড় জলোচ্ছ্বাস, বড় বড় ধরনের বন্যা, দুর্যোগ, বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, হেরিকেন এসে থাকে। মানুষ স্পিকার, জেলেরা অনেক কষ্ট করে গভীর সাগরে অনেক মাছ পাওয়ার আশায় চলে যায়, জীবনকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে। মানুষ স্পিকার, আমাদের দেশের প্রযুক্তি এতটাই নর্মাল যে গভীর সাগরে তারা কালেকশন করতে পারে না, যোগাযোগ করতে পারে না। যদি এই ইন্টারনেট অথবা মোবাইল নেট টাওয়ার মাধ্যমে আরেকটু জোরদার দিতেন, হয়তো গভীর বঙ্গোপসাগর থেকেও তারা আত্মীয় স্বজন এবং পরিস্থিতি নিয়ে যোগাযোগ করতে পারত। মানুষ স্পিকার, এই জেলে সম্প্রদায়ের লোকগুলোকে বিভিন্ন সময় এক ধরনের পাশ কাটিয়ে যায়। মানুষ স্পিকার, আমাদের দেশের মাছগুলো বাইরের রাষ্ট্রে যখন আমদানি করা হয়, জেলেরা সঠিক মূল্য পাচ্ছে না, কারণ সব জায়গায় ব্যবসায়ী সিন্ডিকেট। মানুষ স্পিকার, আমাদের দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ এলাকায়, নির্বাচনী এলাকায় আপনার বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল সেই 2024 সালের মহামারীতে, বন্যার কারণে সেই বেড়িবাঁধগুলো মেরামত করা হয়নি। লবণাক্ত পানি লোকালয়ে ঢোকার কারণে আজকে
আমাদের দেশের বিভিন্ন জায়গায় চাষাবাদ নষ্ট হয়ে গেছে। অবশ্যই আপনারা পরবর্তী অধিবেশনের মাধ্যমে এদিকে দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, সমস্ত নেতৃবৃন্দ যারা সংসদের আসন গ্রহণ করেছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন সবার নির্বাচনী এলাকার বিশেষ করে গরিব দুঃখী নিম্ন পর্যায়ের মানুষ যারা তাদের খোঁজ খবর নেয়। কারণ গরিব দুঃখী মানুষরা যে দোয়া করে দোয়াটা কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে। মাননীয় স্পিকার, প্রত্যেকটা মানুষ চায় সরকার থেকে কিছু অনুদান তারা পাক, কিন্তু অনুদান সবাই পাবে, যে যেটা পাওয়ার যোগ্য তাকে অবশ্যই সেটা দিতে হবে। মাননীয় স্পিকার, শহর অঞ্চলে বেশিরভাগ দেখা যায় বিভিন্ন মাজারে এবং রাস্তার মোড়ে পাগলের সংখ্যা অনেক বেড়ে গেছে। কেউ ভালো পাগল, কেউ খারাপ পাগল। মাননীয় স্পিকার, কয়েকদিন আগে তো দেখলাম সম্রাট নামের এক পাগল, উনি বড় ধরনের একজন শুটার। মাননীয় স্পিকার, প্রশাসনের মাধ্যম দিয়ে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, প্রশাসন যাতে এরকম ভূমিকা নেয়, সত্যকারে পাগল যারা তাদেরকে একটি সুন্দর পরিবেশে রাখবে, আর মিথ্যেকারে পাগল যারা তাদেরকে যাতে ধরে আইনের আওতায় নেওয়া হয়। মাননীয় স্পিকার, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মোবাইল ছিনতাই থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, যে বিষয়গুলো না বললেই নয় সেই বিষয়গুলো হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। দ্রব্যমূল্য নিয়ে কথা বললে আজকে সব জায়গায় সেনশন দেওয়া হয়। সেনশনের অর্থ না বুঝলেও অনেকে সেনশন নিয়ে কথা বলে। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য কি বৃদ্ধি সবসময় থাকবে? নিয়ন্ত্রণ আসবে না? আমি মনে করি অবশ্যই নিয়ন্ত্রণ আসবে, কারণ ব্যবসায় সিন্ডিকেট ভেঙে দিলে অবশ্যই নিয়ন্ত্রণ আসবে। তেলের বাজারে এখন পর্যন্ত তেল মজুদ থাকার পরও কেন তেলের দাম বৃদ্ধি করে দেওয়া হলো? মাননীয় স্পিকার, দ্রুত যদি এই ব্যবসায় সিন্ডিকেটটা ভেঙে দেওয়া যায় তাহলে আমি মনে করব বাংলাদেশের অর্থনীতির চাকা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, সর্বশেষ যে কথাটা বলবো সেটা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রবাসী রেমিটেন্স একটা মানুষের একটা প্রাণীর মেরুদণ্ড ছাড়া সে যেরকম সোজে দাঁড়াতে পারে না, একটা জাতি শিক্ষিত ছাড়া সেও সোজা হয়ে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে না। একটা দেশের অর্থনৈতিক চাক্কা হলো দেশের রেমিটেন্স, এবং যেটাকে দেশের রিজার্ভ বলি আমরা। এই রিজার্ভটা কোথা থেকে আসে? রিজার্ভটা আসে বেশিরভাগই রেমিটেন্স থেকে আসে, এবং বর্তমানে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থেকে আসে, এবং বর্তমানে যারা ইউটিউব নিয়ে কাজ করতেছে, ফেসবুক, ইউটিউব, তাদের মাধ্যমে রিজার্ভটা আসে। মাননীয় স্পিকার, এই রিজার্ভটা যেভাবে আমরা খরচ করব রাষ্ট্রের কাজে, ঠিক সেইভাবে রিজার্ভটা যারা আনতে দেশকে পরিশ্রম করতেছে তাদেরকে আমরা সম্মান করব। কারণ একটা প্রবাসী যখন বিদেশ থেকে 5 বছর 3 বছর পর দেশে আসে, আমরা দেখি তারা এয়ারপোর্টে সুন্দরভাবে নিরাপত্তা পাচ্ছে না, তারা তাদের সম্মান পাচ্ছে না, তাদের লাগেজগুলো পাও দিয়ে ধাক্কা মারা হয়, লাথি মারা হয়। মাননীয় স্পিকার, আপনি মানুষকে সম্মান করলে অবশ্যই আপনার সম্মান বেড়ে যায়। মাননীয় স্পিকার, ছোটোকে স্নেহ করতে বলেছে, এই জন্যই ছোটোকে যখন আপনি স্নেহ করবেন ছোটো আপনাকে শ্রদ্ধা করবে। মাননীয় স্পিকার, রেমিটেন্স যোদ্ধাদেরকে অবশ্যই আমাদের দৃষ্টিতে রাখতে হবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ আরেকটি কথা বলবো, সেটা আমাদের ধর্মের কথা। মাননীয় স্পিকার, আমাদের দেশের বিশেষ করে কওমি মাদ্রাসা এবং ইমাম মুয়াজ্জিম যারা আছে, বিভিন্ন হেফজখানা, এতিমখানা, এই বিষয়গুলোর উপর দৃষ্টি দিবেন, যাতে ইমাম মুয়াজ্জিনের নিম্নতম বেতন, এই বেতন দিয়ে তারা একমাত্র আল্লাহ তাদেরকে চালায়। যদি বেহেস্তির কোনো পরিবেশ, বাংলাদেশে বেহেস্তের কোনো পরিবেশ পৃথিবীতে থাকে, আমি মনে করি ইমাম এবং মুয়াজ্জিমের মধ্যেই আসে। কারণ তারা সীমিত টাকা ইনকাম করে, এ টাকা দিয়ে সুখে আমাদের চেয়েও অনেক ভালোভাবে চলে, ভালোভাবে তাদের দিন আল্লাহ পার করে, ভালোভাবে তারা চলতে পারে, এবং তারা সব সময় আলহামদুলিল্লাহ বলে। আমরা দুর্নীতি করি, চাঁদাবাজি করি, সৎ পথে কামাই করি, অসৎ পথে, তারপরও আমাদের শান্তি নেই, সুশান নেই। মাননীয় স্পিকার, আলেমদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা। মাননীয় স্পিকার, সংসদে আমাকে অনেক সময় ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশের সমস্ত নাগরিক যারা যারা আমার বক্তব্যটা শুনছেন সবাইকে ধন্যবাদ। মহান সংসদকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।